আসসালামু আলাইকুম। ফিউচার লার্ন স্কুলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব জটিল সংখ্যা সম্পর্কে। জটিল সংখ্যার ইংরেজি নাম হলো কমপ্লেক্স নাম্বার। তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট, উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তোমাদের জটিল সংখ্যা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো, জটিল সংখ্যা শেখার জন্য আমাদেরকে আগে শিখতে হবে সংখ্যা কয় প্রকার। সংখ্যা সংখ্যা হলো দুই প্রকার, একটা হলো বাস্তব সংখ্যা, একটা হলো বাস্তব সংখ্যা, আরেকটা হলো অবাস্তব বা জটিল সংখ্যা। সংখ্যা দুই প্রকার, একটা হলো বাস্তব সংখ্যা আর একটা হলো অবাস্তব এবং জটিল সংখ্যা। আমরা দশম শ্রেণীতে বাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনা করেছি, ঠিক না? দশম শ্রেণীর প্রথম অধ্যায় হলো বাস্তব সংখ্যা সম্পর্কিত। আমরা জানি বাস্তব সংখ্যা আবার দুই প্রকার, একটা হলো মৌলিক সংখ্যা আর একটা হলো অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলো? মূলদ সংখ্যা হলো যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা মিলে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কোনগুলো? অমূলদ সংখ্যা হলো যে যেমন পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূলই হলো অমূলদ সংখ্যা। এগুলো দশম শ্রেণীতে আমরা বিস্তারিত শিখছি। কিন্তু আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর যে টপিকস, এটা হলো জটিল সংখ্যা সম্পর্কে। কি সম্পর্কে? জটিল সংখ্যা সম্পর্কে বা অবাস্তব সংখ্যা সম্পর্কে। তো দেখা যায় এই অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা এটা কিভাবে আসলো। আমরা জানি যে কোনো কোনো একটা, যেমন রুট ফোরের মান আমরা জানি 2, √16 এটার মান আমরা জানি 4। অর্থাৎ কোনো ধনাত্মক সংখ্যার যদি বর্গমূল আমরা নির্ণয় করি, এটার একটা নির্দিষ্ট কি আসে, মান আসে। তো তোমরা যখন কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল বের করতে যাইবা, -4-এর বর্গমূল ক্যালকুলেটরে যখন উঠাইবা, দেখবে এটার কোনো মান আসতেছে না, সায়েন্টিফিক এরর দেখায়। এরপরে √16 এটারও কোনো মান আসতেছে না। অর্থাৎ আমরা যে বাস্তব সংখ্যা শিখছি, কোনো সংখ্যাকে যখন বর্গমূল করা হয় এটার একটা নির্দিষ্ট কি পাওয়া যায়, বাস্তব একটা মান পাওয়া যায়। কিন্তু কোনো ঋণাত্মক সংখ্যাকে যখন বর্গমূল করা হয়, ঋণাত্মক সংখ্যাকে বর্গমূল করাইলে এটার নির্দিষ্ট কোনো কি পাওয়া যায় না, মান পাওয়া যায় না, এটার কোনো নির্দিষ্ট মান আসে না, এটা সায়েন্টিফিক এরর দেখায়। তো এই ঋণাত্মক সংখ্যার বর্গমূলের মানগুলো হিসাব করার যে পদ্ধতি, যে হিসাব করার যে সংখ্যা, এগুলোকে জটিল সংখ্যা বলা হয়। ঋণাত্মক সংখ্যার বর্গমূল এগুলোকে কি বলা হয়? জটিল সংখ্যা বলা হয়। আর জটিল সংখ্যার উদ্ভব ঘটে কীভাবে? তো বিজ্ঞানীরা যখন x² + 1 = 0, এটা একটা রাশি, এবং x² + 4 = 0, x² + 4 = 0, এই ধরনের বীজগাণিতিক যে রাশিগুলো, এগুলোর যখন সমাধান নির্ণয় করতে গেছে, তখন তারা দেখতেছে যে এখানে এরকম সংখ্যা আসতেছে। যেমন কীভাবে? x² + 1, এটা দেখো, x² + 1 = 0। তো এখান থেকে কি লেখা যায়? x² +1 ওই পাশে গেলে -1, তো x এই স্কোয়ার রুট হইতে হলে √-1। এখানে দেখো ঋণাত্মক সংখ্যার বর্গমূল, আর ঋণাত্মক সংখ্যার বর্গমূলের ক্যালকুলেটরে কোনো কি আসতেছে না, মান আসতেছে না। তো এই ধরনের সমস্যার যখন সম্মুখীন হয়েছে, তখন বিজ্ঞানীরা এই সমস্ত ঋণাত্মক সংখ্যার বর্গমূল জাতীয় রাশিগুলোকে জটিল সংখ্যা বা অবাস্তব সংখ্যা নামে কি করছে, আত্মপ্রকাশ করছে। এভাবে জটিল সংখ্যা এবং অবাস্তব সংখ্যার কি হয়, সৃষ্টি হয়। যেমন পরের একটা উদাহরণ দিলাম, x² + 4 = 0। এখানে x², 4 ওই পাশে গেলে -4, আর স্কোয়ার উঠাতে হলে কি দিতে হবে, রুট দিতে হবে, √-4। দেখো, ঋণাত্মক সংখ্যার বর্গমূল, আর আমরা জানি ঋণাত্মক সংখ্যার বর্গমূলের কোনো কি আসে না, নির্দিষ্ট বাস্তব কোনো মান আসে না, বাস্তব কি আসে না, মান আসে না। এই জন্য এই সংখ্যাগুলোকে অবাস্তব বা জটিল সংখ্যা বলে। অবাস্তব এবং কি সংখ্যা বলে? জটিল সংখ্যা বলে। এই জটিল সংখ্যার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে এই যে √-1, এটাকে i দ্বারা প্রকাশ করা হয়।
রুট মাইনাস ওয়ান এটাকে কী দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা প্রকাশ করা হয়। রুট মাইনাস ওয়ানকে কী দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা। তাহলে এখানে দেখো, এখানে রুট মাইনাস ওয়ানকে আমি আই দ্বারা প্রকাশ করলাম। এখানে রুট মাইনাস ফোর এটাকে কীভাবে ভাঙানো হয়? এটাকে এভাবে ভাঙাইতে পারি না? রুট মাইনাস ওয়ান ইন্টু ফোর, রুটের রুট, এরপর মাইনাসের মাইনাস, ফোরে কীভাবে লিখতে পারি? ওয়ান ইন্টু ফোর। এবার আসো, রুটটা মাইনাস ওয়ানের উপরে আছে, ফোরের উপরে আছে, এটাকে আলাদা করে লিখলাম রুট মাইনাস ওয়ান ইন্টু রুট ফোর। এবার বলো, আমরা জানি রুট মাইনাস ওয়ানকে কী ধরি? আই ধরি, ইন্টু রুট ফোরের মান টু, অর্থাৎ রুট মাইনাস ফোরের মান হলো টু আই। কি আই? টু আই। অর্থাৎ জটিল সংখ্যার ক্ষেত্রে, জটিল সংখ্যার যখন আলোচনা করব, এই অধ্যায়ের শুরুতে আমাদেরকে রুট মাইনাস ওয়ানকে কী ধরে নিতে হবে? আই ধরে নিতে হবে। এই আই ধরে অবাস্তব বা জটিল সংখ্যার যে হিসাবগুলো করা হয়। তো প্রথমে যে বিজ্ঞানী জটিল সংখ্যা ব্যবহার করেন, তখন সেই জটিল সংখ্যাকে একটি রূপ দেন। জটিল সংখ্যাকে একটি কী দেন? রূপ দেন। আর জটিল সংখ্যার যে রূপটা হলো এ প্লাস আইবি আকারের সংখ্যাকে, এ প্লাস আইবি আকারের সংখ্যাকে বা রাশিকে জটিল রাশি বলে। এ প্লাস আইবি, এ আকারের সংখ্যাকে কি বলে? জটিল সংখ্যা অথবা জটিল রাশি বলে। এখানে ধরো উদাহরণ হিসেবে আমি লিখলাম জেড ইকুয়াল টু এ প্লাস আইবি। এই যে জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, এখানে দুইটা অংশ, জেড সমান সমান এ প্লাস আইবি, এখানে দুইটা অংশ। এ বলতে এখানে নির্দিষ্ট একটা মান, এটা হলো বাস্তব অংশ। কি অংশ? বাস্তব। আর আইবি অর্থাৎ যেটার সাথে আই থাকে এটাকে অবাস্তব অংশ বা কাল্পনিক অংশ বলে। কি বলে? কাল্পনিক অংশ বলে। তো বাস, এই যে জটিল রাশি পুরাটা মিলে একটা কি রাশি তৈরি হয়? জটিল রাশি তৈরি হয়। আর জটিল রাশির কয়টা অংশ? দুইটা অংশ। একটা হলো প্রথম যেটার সাথে আই নাই এটাকে বলে বাস্তব অংশ, আর পরে যেটার সাথে আই আছে এটাকে বলে কাল্পনিক অংশ। তো বাস্তব সংখ্যাকে আমরা, বাস্তব সংখ্যার ইংরেজি নাম হলো রিয়েল নাম্বার। কি নাম্বার? রিয়েল নাম্বার। তো এখান থেকে লিখতে পারি আর ই মানে রিয়েল, জেড মানে জেড আর রিয়েল অংশ মানে বাস্তব অংশ, এটার মান হলো এ। আবার লিখতে পারি এই যে এই কাল্পনিকের ইংরেজি হলো ইমেজিন, এই জন্য আমরা লিখতে পারি আই এম মানে ইমেজিন জেড, জেড এর ইমেজিন নাম্বার বা জেড এর কাল্পনিক সংখ্যা, এটার মান হলো কি? আইবি অর্থাৎ বি। ঠিক আছে? অর্থাৎ এর মানটা হলো বাস্তব মান, আর এই বির মানটা আই এর সাথে যেহেতু আছে এই জন্য এটা হলো ইমেজিন বা কাল্পনিক মান। এতটুকু কি বোঝা গেছে? তো আবার বলি, সংখ্যা দুই প্রকার, বাস্তব, অবাস্তব। বাস্তব সংখ্যা ক্লাস 10ম শ্রেণীতে আমরা পড়ছি মূলদ, অমূলদ। আর অবাস্তব জটিল সংখ্যা সম্পর্কে একাদশ দ্বাদশে শিখব। তো সর্বপ্রথম আমি আলোচনা করছি যে বাস্তব সংখ্যা কোনো সংখ্যার বর্গমূল, এটার নির্দিষ্ট একটা পরম মান থাকে, কিন্তু কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল এটার কোনো ক্যালকুলেটারে কি আসে না? মান আসে না। এই যে ঋণাত্মক সংখ্যার বর্গমূলগুলো, এগুলোই হলো অবাস্তব বা জটিল বা কাল্পনিক সংখ্যা। ঠিক আছে? এবার আসো, এই কাল্পনিক, অবাস্তব, জটিল সংখ্যা কিভাবে বিজ্ঞানীরা কোথায় থেকে আসলো? সর্বপ্রথম এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা একটা বীজগাণিতিক রাশি। এই রাশির সমাধান করব মানে এক্সের মান বের করব। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার প্লাস ওয়ানের পাশে গেলে মাইনাস ওয়ান, আর স্কোয়ার উঠে গেলে রুট মাইনাস ওয়ান হয়, আর রুট মাইনাস ওয়ানের ক্যালকুলেটারে কোনো মান আসে না। তো এই জন্য এই ধরনের যে ঋণাত্মক সংখ্যার বর্গমূল, এগুলোকে ইমেজিন সংখ্যা বলা হয়। কি সংখ্যা? ইমেজিন সংখ্যা বা অবাস্তব অংশ এগুলো বলা হয়। আর রুট মাইনাস ওয়ানকে আই দ্বারা কী করা হয়? প্রকাশ করা হয়। তারপরে এখানে শিখালাম রুট মাইনাস ওয়ান যদি আই হয়, রুট মাইনাস ফোর ইকুয়াল টু কত? তো রুট মাইনাস ফোরকে ভাঙানো যায় মাইনাস ওয়ান ইন্টু ফোর, ওয়ান ইন্টু ফোর। তো এটাকে আলাদা করলাম, রুট মাইনাস ওয়ান আবার রুট ফোর। তো রুট মাইনাস ওয়ানকে তো আই ধরা যায়, আর রুট ফোরের মান কত? টু, অর্থাৎ রুট মাইনাস ফোরের মান হলো টু আই। এটা শিখাইলাম। তারপরে জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করা হয়? জটিল সংখ্যাকে এ প্লাস আইবি এই আকারে প্রকাশ
প্রকাশ করা হয়। এ প্লাস আইবি আকারে যে সংখ্যা বা যে রাশিকে প্রকাশ করা হয় এটাকে জটিল রাশি বলে। কি রাশি বলে? জটিল রাশি বা জটিল সংখ্যা বলা। আর জটিল রাশি ধরো জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, এটা একটা জটিল রাশি। এই জটিল রাশির দুটো অংশ, একটা হলো বাস্তব অংশ আর একটা হলো কাল্পনিক অংশ। প্রথম যেটার সাথে আই থাকবে না এটা হলো বাস্তব অংশ, এই জন্য রিয়েল নাম্বার জেড, জেডের বাস্তব অংশের মান হলো এ। আর পরের অংশ যেটার সাথে আই আছে এটা কাল্পনিক অংশ, এর জন্য জেডের ইমেজিন অংশ এটাকে কি দ্বারা প্রকাশ করলাম? ভি দ্বারা প্রকাশ করলাম। এবার দেখো এখানে যদি এর মান 0 হয়, এর মান 0 হয় তাহলে কি থাকে? জেড ইকুয়াল টু এর মান তো 0, শুধু আইবি থাকবে না? শুধু আইবি, অর্থাৎ এটার ভিতরে বাস্তব অংশ নাই, বাস্তব অংশের মান 0, শুধু কাল্পনিক অংশ থাকবে। তাহলে এটাকে বিশুদ্ধ কাল্পনিক বলে, বিশুদ্ধ কাল্পনিক। বিশুদ্ধ কাল্পনিক অংশ। আর এখানে দেখো বি এর মান যদি 0 হয়, জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, আমরা জানি 0-র সাথে যা কিছু গুণ দেয় ওটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। তো জেড ইকুয়াল টু এ এর একটা মান থাকবে, বি এর মান যদি 0 হয়, 0-র সাথে আই গুণ দিলেও কি হবে? 0 হবে। অর্থাৎ জেড এর মানটা যদি শুধু বাস্তব অংশ থাকে, এটাকে বলে শুধু বাস্তব রাশি। কি রাশি? এবার আসো এ প্লাস আইবি, এ প্লাস আইবি, একটুকে কি লিখলাম? জেড ইকুয়াল টু এ প্লাস আইবি। এটাকে ক্রমজোড় আকারে লেখা হয়, ক্রমজোড় আকারে এভাবে এ কমা বি, এভাবে ক্রমজোড় আকারে কি করা হয়? লেখা হয়। এ মানে প্রথম হলো বাস্তব মান, আর বি মানে পরেরটা হলো কাল্পনিক মান। এভাবে ক্রমজোড় আকারে কি করা যায়? লেখা যায়। তো আমরা এখন শিখব আরেকটা জিনিস, তোমাদেরকে ক্লাস 10-এর একটু বেসিক শিখাই। যেমন এন মানে স্বাভাবিক সংখ্যা, এগুলো লাগবে, তো এই জন্য বলতেছি এন মানে স্বাভাবিক সংখ্যা। কারণ স্বাভাবিক সংখ্যার ইংরেজি হলো ন্যাচারাল নাম্বার, এই জন্য প্রথম অক্ষর এন দ্বারা প্রকাশ, এন ন্যাচারালের প্রথম অক্ষর এন, এই জন্য স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 থেকে শুরু করে যত উপরে 2, 3, 4, 5 যত যাবে এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। আর জেড মানে পূর্ণ সংখ্যা, জেড মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? 0, ধনাত্মক মানে +1, +2, আবার ঋণাত্মক -1, -2, সব মিলে, ধনাত্মক দিকে সব, ঋণাত্মক দিকে সব, সব মিলে কি? পূর্ণ সংখ্যা। এবার আমরা শিখব জটিল সংখ্যার আলগা চিত্র, জ্যামিতিক প্রতিরূপ বা আলগা চিত্র। আলগা চিত্র। আমরা শিখবো আলগা চিত্র শিখব। হ্যাঁ, তো আলগা চিত্র শেখার জন্য সর্বপ্রথম আমরা জানি যখন চিত্র আঁকি তখন আমাদের দুইটা উপাংশ, একটা হলো এক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ। তো আমাদের এখানে জেড ইকুয়াল টু এ প্লাস আইবি একটা জটিল রাশি দিল। এখানে এর যে কোনো মান থাকতে পারে, বি এর যে কোনো মান থাকতে পারে, এখানে জেড এর পরিবর্তে অন্য কিছু দিয়ে প্রকাশ করতে পারে। তাহলে এখানে দেখো জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, এটাকে আমরা কিভাবে চিত্র আকারে প্রকাশ করব? এবার বলো, এই এক্স অক্ষকে ধরা হয় বাস্তব অংশ। কি অংশ? বাস্তব অংশ। আর ওয়াই অক্ষ বরাবর যে সংখ্যাটা এদিকে ধরা হয় কাল্পনিক অংশ, কাল্পনিক অংশ। এখানে দেখো এটা এ বাস্তব অংশ, এ বলতে এখানে 5 হতে পারে, এর মান যে কোনো মান হতে পারে। অর্থাৎ বাস্তব অংশে সে এদিকে কিছু আসবে, এ পরিমাণ আসবে। কি পরিমাণ আসবে? এ পরিমাণ আসবে। আবার কাল্পনিক অংশ বলতে সে উপরের দিকে কি পরিমাণ যাবে? বি পরিমাণ যাবে। আনুমানিক ধরলাম এতটুকু, বি এর মান এতটুকু। হ্যাঁ, এবার আসো তাহলে তাদের এই যে এখানে এ বরাবর আসছে এতটুকু, আবার বি বরাবর এতটুকু উঠছে না? এ বরাবর এতটুকু, তারপরে বি বরাবর এতটুকু, আর এটা তো সেম, বি বরাবর এতটুকু উঠে এখানে যে কমজোর তৈরি করবে এটা হলো এ কমা বি।
অর্থাৎ এদিকে এ আসছে, তারপরে বি পরিমাণ উঠছে, এই জন্য এ কমা বি। এইভাবে যে চিত্র আঁকা হয় এটাকে আর্গা চিত্র বলে। এটাকে কি চিত্র বলে? আর্গা চিত্র বলে। বুঝাতে পারছি? তো উদাহরণ হিসেবে তোমাকে একটা উদাহরণ দিই, জেড ইকুয়াল টু 5 প্লাস 6i, এটার আলগা চিত্রে প্রকাশ করো। তাহলে 5 বলতে এদিকে 1 2 3 4 5, এক্স বরাবর 5 যাবা, তারপর উপরে কত উঠবা? ওয়াই বরাবর, কাল্পনিক অংশ ওয়াই বরাবর না, উপরে 6 উঠবা, 1 2 3 4 5 6। অর্থাৎ এখানে যে বিন্দুটা হবে এটা হলো 5,6, মানে প্রথমে 5 আসছো, তারপরে 6 বরাবর উঠছো, কমজোর আকারে লিখলাম। ঠিক আছে, এবার শিখব জটিল সংখ্যার ভেক্টরের প্রকাশ। জটিল সংখ্যা এটাই জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, এটা একটা জটিল রাশি বা জটিল সংখ্যা, এটাকে ভেক্টরের মাধ্যমে কিভাবে প্রকাশ করা হয়? এটাকে মূল বিন্দু ও ধরা হয়। কি ধরা হয়? ও ধরা হয়। আরেকটা হলো এই যে আরেকটা বিন্দু এখানে ধরলাম পি বিন্দু। ও কে বলে আদি বিন্দু, আর পি কে বলে পাদবিন্দু। ও হলো আদি, আর পি হলো কি বিন্দু? পাদবিন্দু। আর এখানে দেখো, এই যে এদিকে এ আসছে, এদিকে বি আসছে, তারপর টোটাল রেখাটা এখানে তৈরি হয়েছে না? তো এ বরাবর যে একটা রেখা আঁকবো, এ বরাবর যে কি আঁকবো? রেখা আঁকবো, এটাকে জেড ইকুয়াল টু এ প্লাস আইবি রেখা বলে, বা জেড ইকুয়াল টু এ প্লাস আইবি রাশি বলে। তো এখানে দেখো এই চিত্রটার এতটুকু অংশ এদিকে এদিকে যে আসছে, এটাকে কমজোর আকারে আলগা চিত্র আঁকলাম। আর যে শুরু থেকে শেষ এতটুকু আসছে না, এই যে একটা রেখা আঁকলাম, সরল রেখা, এটার আদিবিন্দু ও, পাদবিন্দু পি। তো ও থেকে পি পর্যন্ত এটি হলো ভেক্টরের দিক। ভেক্টরের দিক হলো ও থেকে পি বরাবর, ও থেকে কি বরাবর? পি বরাবর। আর ভেক্টরের যে মান এটা হলো জেড ইকুয়াল টু এ প্লাস আইবি। তাহলে বোঝা যায় ও থেকে পি এটা হলো জেড ইকুয়াল টু এ প্লাস আইবি এর পরম মান, মানে জেড ইকুয়াল টু এ প্লাস আইবি এর যে পরম মান, এখান থেকে এতটুকুর যে মান, এটাকে কি বলে? পরম মান বলে। আর আমরা জানি ভেক্টরের দুটো অংশ, একটা হলো মান থাকবে আর একটা কি থাকবে? দিক থাকবে। তো এটার মান কি? ও থেকে পি পর্যন্ত যে হিসাবটা, এটা হলো এ প্লাস জেড ইকুয়াল টু এ প্লাস আইবি এর পরম মান। কি মান? পরম মান। আর দিক কোনটা? দিক হলো ও থেকে পি বরাবর, ও থেকে পি বরাবর। তো জটিল সংখ্যার ভেক্টরের প্রকাশ, আমরা জানি ভেক্টরের প্রকাশ বলতে ভেক্টরের ক্ষেত্রে মান থাকবে, দিক থাকবে। মান কোথায়? মান হলো এখান থেকে ধরো এতটুকু পর্যন্ত, আবার এটার ক্ষেত্রে এখান থেকে এতটুকু পর্যন্ত। ঠিক আছে, এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা হলো ভেক্টরের মান। আরেকটা হলো ভেক্টরের দিক, হলো এখান থেকে ও থেকে পি বরাবর দিক। ও থেকে এখানে যদি পি ধরো, ও থেকে পি বরাবর, এটা হলো ভেক্টরের দিক, আর এটা হলো ভেক্টরের মান। এবার আসো ভেক্টরের মান আমরা কিভাবে হিসাব করব? এখান থেকে এতটুকুর মান দেওয়া পাইলাম 5, এখান থেকে এতটুকুর মান হলো 6। এবার বলো, এটা একটা ত্রিভুজের মতো তৈরি হয়েছে না? সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের এটা লম্ব যদি হয়, এটা যদি ভূমি হয়, এটা অতিভুজ না? অতিভুজের সূত্র কি? অতিভুজ সমান সমান রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ 6 স্কয়ার প্লাস 5 স্কয়ার। রুট 6 স্কয়ার মান 36, আর 5 স্কয়ার মান 25। অতএব অতিভুজের মান রুট 61। অর্থাৎ এটার মান কত হয়? রুট 61। এই রুট 61 হলো ভেক্টরের মান, আর ভেক্টরের দিক হলো ও থেকে পি বরাবর দিক। বুঝাইতে পারছি আমি? এখানে দেখো, এটার মান কত? এই যে ভেক্টরের মানটা জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, এটার মান কত হবে? এখানে দেখো এদিকে আসছে এ বরাবর, এ পর্যন্ত, এখানে উঠছে বি পর্যন্ত। তাহলে ভূমি হলো এ, লম্ব হলো বি। তো অতিভুজ কত হবে? অতিভুজ হবে রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এটার পরম মান হবে রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। অর্থাৎ মান হলো রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটার, আর দিক হলো ও থেকে পি পর্যন্ত দিক। এটি হলো জটিল সংখ্যার ভেক্টরের প্রকাশ। এখানে দেখো, আমি তোমাদেরকে বলছি রুট -1 এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে রুট -1 এটাকে যদি বর্গ করি,
তাহলে কি হবে, আই স্কোয়ার হবে না, আই স্কোয়ার। যদি বল এটার স্কোয়ার বের করি, আই সাথে স্কোয়ার দিলে এই পাশে কি দিতে হবে, স্কোয়ার দিতে হবে। রুটের স্কোয়ারে কাটা যাবে -1, অর্থাৎ আই স্কোয়ারের মান হলো -1। ঠিক আছে, এবার আসো আই কিউবের মান কত। আই কিউবরে লিখতে পারি আই মানে √-1, এটার সাথে কি কিউব। তো এখানে দেখো √-1 কিউব, এটাকে আরেকটু আমরা ভাঙা লিখতে পারি। আই কিউব সমান সমান এভাবে লিখতে পারি না, আই স্কোয়ার ইন্টু আবার আই স্কোয়ারের সাথে আরেকটা আই গুণ দিলে তো আই কিউব পাওয়া যায়, ঠিক না। আই স্কোয়ারের মান আমরা জানি -1, আর আই এর আই, তো -1 এর সাথে আই গুণ দিলে -আই, অর্থাৎ আই কিউবের মান হলো -আই। আই টু দি পাওয়ার 4 এর কীভাবে লেখা যায়, আই স্কোয়ার গুণ আই স্কোয়ার। আমরা জানি আই স্কোয়ারের মান কত, -1 না। এই যে এখানে দেখো প্রথমে বের করলাম আই স্কোয়ার মান কত, -1। তো -1 এর সাথে -1 গুণ দিলে মাইনাসে মাইনাসে প্লাস, 1 1 1, অর্থাৎ বোঝা যায় আই এর মান হলো √-1, আই স্কোয়ার মান হলো শুধু -1, আই কিউবের মান হলো আই এর বিপরীত, -1, আবার i4 হলো আই স্কোয়ারের বিপরীত, আই স্কোয়ার মান -1 আর i4 হলো শুধু +1। ঠিক আছে, তাহলে বোঝা যায় আই এর বিপরীত হলো আই কিউব, আই এর বিপরীত হলো আই কিউব, ঠিক না, কারণ আই কিউবের মান -আই, আবার আই স্কোয়ারের মান হলো -1, এর বিপরীত হলো i⁴, i⁴ এর মান হলো +1, এটার মান -1, এটার মান +1, এটার মান আই, আর আই কিউবের মান -আই, একটার বিপরীত। তো একটা যদি আরেকটার বিপরীত হয়, তো আমরা এটাকে একটা চতুর্ভাগে প্রকাশ করলাম। এই পাশে যদি আমি ধরি i⁴0, i⁴0 মান আমরা জানি কোনো a⁴0 = 1, দশম শ্রেণীতে সূচক অধ্যায় শিখলাম। a⁴0 মান 1, কোনো কিছুর উপর 0 থাকলে এটার মান কত হয়, 1 হয়। তো i⁴0 এটার মান কত, 1। এবার বলো 1 কার মান, i⁴ এর মান, i⁴ এর মান 1। তেমনি তোমরা দেখবা i⁴8 এর মান 1, i⁴12 এর মান 1, i⁴16 এর মান কি 1, এগুলো তোমরা দেখবা। এবার বলো i⁴ এর বিপরীত কোনটা, আমরা জানি i⁴ এর বিপরীত হলো আই স্কোয়ার না, i⁴ এর বিপরীত হলো আই স্কোয়ার। তাহলে এই পাশে যদি i⁴ দেয় আই স্কোয়ারের বিপরীত পাশে, আর এখানে যদি আই ধরি, এখানে i⁴0, 0 পরে এখানে আই বলতে আই কয়টা, একটা, তারপরে আই স্কোয়ার, তারপরে এখানে i4, আমরা জানি আই কিউব, এটা যদি i⁴0 হয়, তারপরে i⁴ কত 1, এরপরে এখানে i⁴ স্কোয়ার, এরপরে আই কিউব, এরপরে i4, এরপরে দেখবো i5, এরপরে i6, এরপরে i7, এভাবে ঘুরতে থাকবে, এভাবে কি হইতে থাকবে, ঘুরতে থাকবে। i⁴0 এর মানও 1, i⁴ এর মান 8 এর মান, 12 এর মান, 16 এর মান, অর্থাৎ 4 দ্বারা গুণ করলে যেগুলো হয় 4 এর গুণিতক, এগুলোর মান কি 1। আর আমরা জানি i⁴ এর বিপরীত হলো আই স্কোয়ার, এই জন্য এটার বিপরীতে আই স্কোয়ার দিলাম, আই স্কোয়ার, ঠিক আছে। আর এখানে দেখো i⁴0 পরে i⁴1 না, এই জন্য 0 এখানে দিলে এরপরে কি হবে, 1 হবে। আবার 1 এর বিপরীত কি, এই পাশে নিচে 1 এর নিচে বিপরীত দিকে কিউব, আমরা জানি i1 মানে i1 এর বিপরীত হলো আই কিউব। তাহলে 0 1 2 আই, এরপর আই কিউব, ঠিক আছে, i⁴0, i⁴1, আই স্কোয়ার, আই কিউব, এভাবে এরপর ঘুরতে থাকবে। কিউবের পরে 4 5 6 7 8 9 10 11 12, এভাবে ঘুরতে থাকবে। অর্থাৎ আই কিউবের যে মান i7 এর একই মান, i1 এর আর i5 এর একই মান। তুমি দেখতে পারো কিভাবে, এখানে দেখো i1 আর i5 এর মান একই কিভাবে হয়। i1 এটার মান তো আমরা জানি, ধরো শুধু আই একটাই, আর i⁵ এর মান একটাই সমান হয় কিভাবে, i⁵ এইভাবে লেখা যায় না, i⁴ ইন্টু আই, i⁴ এর মান তো আমরা জানি 1, i⁴ এর মান কত জানি 1, 1 এর সাথে একটা গুণ দিলে আই একে আই। এতটুকু বুঝছো? এবার যদি তোমাকে বলে i⁴1 প্লাস i⁴2 প্লাস i⁴3 প্লাস i⁴4, এই সাইডটার যোগফল কত,
আই টু দি পাওয়ার 1 2 3 4, এটা যোগফল কত? আই টু দি পাওয়ার 1 মানে আই একটা, প্লাস আই স্কোয়ারের মান আমি জানি, আই স্কোয়ার মান কি -1, তো এখানে আই স্কোয়ার মান কি বসাইলাম -1, প্লাস এখানে দেখো আই কিউব, আমরা জানি আই কিউব কার বিপরীত? আই কিউব হলো আই এর বিপরীত, তো আই কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি না মাইনাস আই, কি আই? মাইনাস আই, প্লাস আই টু দি পাওয়ার 4, আমরা জানি এই যে আই স্কোয়ার -1 এটার বিপরীত হলো +1 আই টু দি পাওয়ার 4 এর মান। এই +1 আর -1 কাটা, প্লাস আই আর মাইনাস আই কাটা, কাটাকাটি হলে কি হয়? 0 হয়। অর্থাৎ বোঝা যায় সাইডটা যদি একই রকম 1 2 3 4 সাইডটা এটা একসাথে না, ক্রমিক আকারে যদি চারোটা থাকে তাহলে এটার যোগফল কি হয়? 0 হয়। তাহলে তুমি এখানে লিখতে পারো আই টু দি পাওয়ার 66, আই টু দি পাওয়ার 67, আই টু দি পাওয়ার 68, আই টু দি পাওয়ার 69, 66 67 68 69, সাইডটা এক সিরিয়ালে না, এক সিরিয়ালে থাকলে এগুলো ক্যালকুলেশন করে দেখবে এটার মান কি হয়? 0 হয়। এগুলো এমসিকিউতে আসে, এমসিকিউতে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তার মানে এভাবে দিতে পারে। এখানে দেখো এটা কিভাবে হয়, এটার ক্ষেত্রে তো বুঝাইলাম এগুলো ছোট, 0 হয়। আই টু দি পাওয়ার 66টা 67 68 69 চারটা যোগ করলে কীভাবে 0 হয় এটা করাই দিতেছি। এখানে দেখো আই টু দি পাওয়ার 66টা কীভাবে লেখা যায়? আমরা জানি 4 নামটা দিয়ে হিসাব করো, 4 15 কত? 4 15 60, 4 16, এখানে দেখো 4 গুণ 16, 4 16 64, 64 অর্থাৎ আই টু দি পাওয়ার 64টা, আই টু দি পাওয়ার কত? 4 16 64, 66 যাইতে কত? আরও 2 না, তাহলে আই স্কোয়ার প্লাসের প্লাস, এরপরে 67টা কি লিখবা? আই টু দি পাওয়ার 4 16 কত? 64, 4 16 64, 67 যাইতে আর কি আই কিউব না, আই কিউব, এরপর প্লাস আই টু দি পাওয়ার 68, 68তে যাইতে 4 গুণ 16, 4 16 কত? 4 16 64, 64 সরি 4 16 কত? 64, 64 থেকে 68তে যাইতে আবার কি লিখতে হবে? আবার আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার কি 4, 64 আর 4 কত? 68, প্লাস আই টু দি পাওয়ার, এখানে দেখো এখানে 4 16 না লেখা 4 17তে ডাইরেক্ট কত হয়ে যায়? 4 গুণ 17, 4 17তে 68, ডাইরেক্ট 68 হয়ে যায়, আর থাকে না, এটা পুরো একসাথে কাটা বানানো যায়। 68 রে 4 17 কত? 68, তারপরে এখানে দেখো আই টু দি পাওয়ার 4 গুণ 17, 4 17 68, 68 সাথে আরেকটা আই যোগ করলে কত হয়? 69 হয়। বুঝছো এটা? এবার বলো, আমরা জানি আই টু দি পাওয়ার 4 4 8 মানে 4 সাথে যত নামতে হোক, 4 16 হোক, 4 যতবারই হোক না কেন এটার মান কি হয়? 1 হয়। এটার মান কি হয়? আই টু দি পাওয়ার 4 এর মান যেমন 1, আই টু দি পাওয়ার 4 এর সাথে 16 গুণ দিলে 1 টু দি পাওয়ার, এখানে দেখো আই টু দি পাওয়ার 4 এর মান তো 1, 1 এর উপর যদি পাওয়ার 16 দাও এটার মান তো 1 এ হবে, 1 এর উপর পাওয়ার যত হয় এটার মান কত হয়? 1 এ হয়। তো আই টু দি পাওয়ার 4 16 4 16 64, এটার মানও কত হবে? 1 হবে। 1 এর সাথে কি গুণ? আই স্কোয়ার গুণ, 1 এর সাথে আই স্কোয়ার গুণ দিলে তো আই স্কোয়ারে হয়, প্লাস আর প্লাস। এখানে 4 16 কত বলো তো? বললাম যে আই এর উপর যদি 4 থাকে এটার মান হয় 1, 1 টু দি পাওয়ার 16 এর মান তো 1 এই, অর্থাৎ এটার মান 1 হয়, শুধু আই কিউবটা থাকে না, আই কিউব, প্লাস এখানে দেখো আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 4 ইন্টু 17, আমরা জানি আই টু দি পাওয়ার 4 এর মান 1, 1 এর লাগে 17 গুণ দিল 1 টু দি পাওয়ার 17 এর মানও কত? 1 এই, অর্থাৎ এটার মান কি? 1 হয়। ঠিক আছে? আর এখানে দেখো প্লাসের প্লাস আই টু দি পাওয়ার 4 17, এটার মান তো 1, অর্থাৎ 4 কোনোটার সাথে আই এর উপর 4 দিয়ে যতবারই হোক গুণ দাও এটার মান কত? 1, আই টু দি পাওয়ার 4 এর মান তো 1, ঠিক না? 1, এটার সাথে 1 এর সাথে আবার 17 আছে না, 1 টু দি পাওয়ার 17 এর মান তো 1 ই হবে, শুধু এই আইটা থাকবে না, আইটা থাকবে। এখানে দেখো আই স্কয়ার মান আমরা জানি -1, আই কিউবের মান জানি -i, আই কিউব কি? -i, আই এর বিপরীত +1 প্লাস আই, এই +1 এ -1 এ কাটা, প্লাস আই মাইনাস আই কাটা, 0 হবে। কি হবে? 0 হবে। এবার তোমাকে বললো আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট 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 প্লাস আই 99, অর্থাৎ আই 1 থেকে শুরু করে আই 99 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলোর যোগফল কত? যোগফল কত? এখানে তুমি বুঝতেছো যে
প্রতি সাইডটা i1, এরপরে কত i2, i⁴, i⁴ প্রতি সাইডটা মিললে একসাথে যোগ করলে কত হয়? 0 হয়। এরপরে আবার 5, i⁵, i⁴ 6, i⁴ 7, এরপরে i⁴ এগুলো যোগ করলে এই সাইডটা যোগ করলে কত হবে? 0 হবে। অর্থাৎ প্রতি সাইডটা যোগ করলে কত হয়? 0 হয়। তো 99 পর্যন্ত যাইলে কতটা 4 লাগে? এখানে দেখো 4 গুণ কত? 4 বেশি 80, এরপরে 4 4 16, 4 4 16 অর্থাৎ 24 এর লাগে 4 গুণ দিলে কত হয়? 4 4 16, 6 হাত আছে 1, 4 2 8, 8 1 9, 96 পর্যন্ত। অর্থাৎ এই যে প্রথম সাইডটা এরকম সাইডটা যোগ করতে করতে 96 পর্যন্ত যোগ করতে পারবা। কয়টা? 24টা শূন্য হবে। প্রথম সাইডটা মিলে একটা শূন্য, পরের সাইডটা মিলে একটা শূন্য, এভাবে 96 পর্যন্ত। 96 পর্যন্ত যখন হিসাব করবা তখন কয়টা শূন্য হবে? 24টা শূন্য হবে। 24টা শূন্য, এভাবে সাইডটাতে একটা শূন্য, পরের সাইডটাতে একটা শূন্য, এভাবে শূন্য হতে হতে কয়টা শূন্য হবে? 24টা শূন্য হবে 96 পর্যন্ত যাইতে। তো এবারে 24টা শূন্য, শূন্য তো আর লেখা লাগবে না। 24টা শূন্য যোগ করলেও কত? শূন্যই তো। পরে 96 পর্যন্ত হওয়ার পরে বাকি থাকে কি? i⁵, i⁴ 98, i⁴ 3টা বাকি থাকে। কয়টা? এখানে যদি 100 দিত তাহলে আবার সাইডটা মিললে শূন্য, টোটাল যোগফল হয়ে যেত কি? শূন্য। i⁴ 100 পর্যন্ত 25টা সাইড হইতো। যদি i⁴ 100 পর্যন্ত দিত তাহলে 4 25 কত? 100। অর্থাৎ 100টা 25টা সাইডটা করে কয়বার আছে? 25টা শূন্য হইতো। পুরা টোটাল যোগফল কি হয়ে যেত? শূন্য হইতো। কিন্তু তোমার এখানে লাস্টে 3টা আছে, এই 3টা মিললে তো শূন্য হয় না। এটার সাথে যদি i⁴ 100 হইতো, সাইডটা হইতো 97, 98, 99, 100, তাহলে শূন্য হয়ে যেত। কিন্তু 3টা আছে, এটার মান বের হবে। এটার কি বের হবে? মান বের হবে। 97 কিভাবে ভাঙানো যায় বলো তো? 97 এই যে 4 24 96 না, 4 গুণ 24, 4 24 96, 96 সাথে আরেকটা আই গুণ দিতে হবে না? মোট 97 হবে। প্লাসের প্লাস, i⁴ 4 গুণ 24, 4 24 কত? 96, 96 লাগে আরো 2টা আই হবে, গুণ দিলে 98 হবে। প্লাসের প্লাস, আই এর আই, 4 গুণ 24, 4 24 কত? 96, 96 থেকে 99 যেতে আরো আই 3টা গুণ দিতে হবে না? 3টা গুণ দিতে হবে। এবার আমি কি বলছি? i⁴ এর মান 1 না? 1 এর সাথে আবার উপরে গুণ কত? 24, 1⁴ এর মান তো 1 এ হয়। অর্থাৎ i এর উপর 4 এর সাথে যত গুণই হোক না কেন এটার মান কত হয়? 1 হয়। তো 1 এর সাথে i গুণ দিলে শুধু একটা i থাকে, প্লাস এটার মানও তো i⁴ যেহেতু আছে এটার মানও 1, 1 এর সাথে i² গুণ দিলে i², প্লাস এটার মান 1 হয়, শুধু কি থাকে? i³ থাকে। অর্থাৎ i যোগ i² প্লাস i³ এটা থাকে। তো আবার আমরা জানি i আর i³ কাটা জানা, কারণ i³ এর মান -i।